গুড মর্নিং এভরিওয়ান। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে লাস্ট ক্লাসে আমরা ফ্ল্যাট প্লেটের ডিজাইন করছিলাম ইন্টেরিয়র প্যানেলের, এবং সেখানে থিকনেস শুরুতে আমরা ধরেছিলাম 7 ইঞ্চ। 7 ইঞ্চ থিকনেস ধরে আমাদের বিম শেয়ার পাঞ্চিং শেয়ারে স্যাটিসফাই করেনি। পরবর্তীতে আমরা স্ল্যাব থিকনেসকে বাড়িয়ে 7.5 ইঞ্চ করি। থিকনেস ধরে আমরা আবার 1 ওয়ে এবং 2 ওয়ে শেয়ার চেক করি। চেক করার পরে এখানে 2 ওয়ে বা পাঞ্চিং শেয়ার, তাহলে গত ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম। এখন আজকে আমরা যেটা করব সেটা হলো মোমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে মোমেন্ট ক্যালকুলেশনের জন্য এটা প্রিভিয়াস একটা স্লাইড। এটা তো যে একটা প্যানেলে যে পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট সেটার অ্যাবসলিউট সাম, এটা হচ্ছে মোমেন্ট। এবং ইন্টেরিয়র প্যানেল যদি হয় তাহলে স্ট্যাটিক মোমেন্টের 65% চলে যায় নেগেটিভে আর 35% চলে আসে পজিটিভে প্যানেল হয়। আর এটা যদি এন্ড স্প্যান হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট। এখানে পজিটিভে চলে যায় 52%, ইন্টেরিয়র সাপোর্টে চলে যায় 26%। গত ক্লাসে আমরা এটা ডিসকাস করেছি, এবং স্ট্যাটিক যে মোমেন্টটা সেই স্ট্যাটিক মোমেন্টটা আমরা যখন ক্যালকুলেশন করি তখন বাট উই আর ভিউইং অ্যাজ ইফ ইট ইজ এ বিম। শাকিব বলো। স্যার এইখানে যে হিসাব করলাম পার্সেন্টেজ হিসাবে হচ্ছে যোগফলগুলো, তাহলে স্যার এই ডিস্ট্রিবিউশনটা মানে এইখানে 70 এক কোণায় 70%, আরেক পাশে 0.26, তাহলে আসে 0.96%, আবার উপরে আছে 52। আর এটা যে 100% এর ডিভিশন সেটা না। এই ডিভিশনটা 100 সাম করে তোমার 100% আসবে সেটা না। এটা স্ট্যাটিক যে মোমেন্টটা আছে সেই স্ট্যাটিক মোমেন্টটা কি কি রেশিওতে ডিস্ট্রিবিউট হবে নেগেটিভ এন্ডে এবং পজিটিভ এন্ডে। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, তার ভিতরে মেইন যে প্যারামিটারটা এখানে সেটা স্ল্যাবের সাথে তোমার যে কলাম থাকছে, বা যদি এটা ইভেন এস সাপোর্টেড স্ল্যাবও হয় সেটার জন্য তোমাদের টেবিলে দেখিয়েছি। তো এই কলামের সাথে স্ল্যাবের যে স্টিফনেস, এই স্টিফনেস এর উপরে ডিপেন্ড করে 100% হবে এটা জরুরি না, বরং কনসেপ্টটা হচ্ছে যে স্ট্যাটিক যে মোমেন্ট সেই স্ট্যাটিক মোমেন্টের কত পার্সেন্ট কোথায় যাবে সেটা তোমাকে কনসিডার করতে হবে, যে ফুল স্ট্যাটিক মোমেন্টটা নিয়ে আমি কাজ করব নাকি স্ট্যাটিক মোমেন্টের সাম ফ্র্যাকশন নিয়ে আমি কাজ করব ওই নেগেটিভ এন্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা ইন্টেরিয়র স্প্যান নিয়ে যেহেতু কাজ করছি, তাহলে ইন্টেরিয়র স্প্যানে
তোমার এবং নেগেটিভ হলো 65%। আর এই এই পেজটাও গতদিন তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হলো যে আমাদের লং ডিরেকশনের ক্ষেত্রে ln এর যে ভ্যালু সেটা হবে লং স্প্যান, লং ক্লিয়ার স্প্যান। আর শর্ট ডিরেকশনের ক্ষেত্রে ln এর যে ভ্যালু সেটা হবে শর্ট ক্লিয়ার স্প্যান। আর এদিকে L2 বা L1 কোন ডিরেকশনে যে লেন্থটা, সেই লেন্থটা। এবং যখন আমরা লং ডিরেকশনের মোমেন্ট ক্যালকুলেশন করছি তখন লং ডিরেকশনের স্প্যান লেন্থ আর তার ট্রান্সভার্স ডিরেকশনে আছে 16 ফিট। On the other hand, যখন আমরা শর্ট ডিরেকশন ক্যালকুলেশন করছি তখন শর্ট ক্লিয়ার স্প্যান হলো 16 minus 1, এটা হলো তোমার শর্ট ট্রান্সভার্স ডিরেকশনে রয়েছে 20 ফিটের লেন্থটা। তাহলে আমরা লং ডিরেকশনের একটা স্ট্যাটিক মোমেন্ট পেলাম এবং শর্ট ডিরেকশনের একটা স্ট্যাটিক মোমেন্ট পেলাম। এবং এখানে তোমরা যেটা অবজার্ভ করবে সেটা হলো এনাটা এস সাপোর্টেড স্ল্যাবের থেকে ডিফারেন্ট। এস সাপোর্টেড স্ল্যাবে শর্টার ডিরেকশনে মোমেন্ট বেশি পাওয়া যায় আর লঙ্গার ডিরেকশনে মোমেন্ট অনেক কম পাওয়া যায়। যদি এটা এস সাপোর্টেড স্ল্যাব না হয়, কলাম সাপোর্টেড হয়, সেক্ষেত্রে ফেনোমেনাটা অপোজিট, অর্থাৎ লঙ্গার ডিরেকশনে মোমেন্ট বেশি, শর্টার ডিরেকশনে মোমেন্ট কম। আর আরেকটা যেটা আমরা যেহেতু এটা ইন্টেরিয়র স্প্যানে মোমেন্টের ফ্র্যাকশনটা হলো 65% চলে যাবে নেগেটিভে আর 35% চলে আসবে পজিটিভ। তাহলে এটা তোমাদের একটা এসিআই কোডের একটা টেবল তোমাদের সাথে শেয়ার করছি, যে আমরা তো ইন্টেরিয়র স্প্যান নিয়ে কাজ করতাম এন্ড স্প্যানের ক্ষেত্রে। এই টেবলটা হচ্ছে ফর এন্ড স্প্যান, ডিস্ট্রিবিউশন অফ টোটাল স্প্যান মোমেন্ট। তাহলে এন্ড দেখো যে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কলাম 3 and 4 স্ল্যাবস উইদাউট বিমস বিটুইন ইন্টেরিয়র সাপোর্টস। তো তার ভিতরে আমাদেরটা রয়েছে উইথ এজ বিম, আমাদেরটার ক্ষেত্রে উইথ এজ বিম আছে। তাহলে এখানে ইন্টেরিয়র নেগেটিভ ফ্যাক্টর মোমেন্ট হবে 0.75 আর এক্সটেরিয়র নেগেটিভে হবে 0.3 যদি আমরা এন্ড স্প্যান নিয়ে কাজ করি। আর যদি এটারই তোমার এস সাপোর্ট তাহলে হবে 0.7, 0.52, 0.26, যেটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে ডায়াগ্রামে দেখলাম। মিড স্প্যানে 0.52, এক্সটেরিয়র এন্ডে 0.26 আর ইন্টেরিয়র 0.7। এটা ইনফরমেশনের জন্য তোমাদেরকে দিলাম, আমাদের এই প্রবলেম সলিউশনের জন্য এই টেবলটা লাগছে না। তাহলে নেক্সট আসো, যে মোমেন্ট স্ট্যাটিক মোমেন্টটা পেয়েছি লং ডিরেকশনের, সেই মোমেন্টটা দিয়ে আমরা এখন কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে এটাকে ডিস্ট্রিবিউট করব। আমাদের লং ডিরেকশনের স্ট্যাটিক মোমেন্ট হলো, যেটা ক্যালকুলেশন করা হলো 181.2 ফিট কিউব। আর লং ডিরেকশন বেশি, কাজে লং ডিরেকশনে রিইনফোর্সমেন্টটা আমরা দিব ফারদেস্ট ডিস্টেন্সে। গ্রেটার ডিস্টেন্সে দেব। সো আর শর্ট ডিরেকশনে যেহেতু মোমেন্ট কম, কাজে শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট গুলো দিব আমরা ভিতরের দিকে, অর্থাৎ লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট গুলো থাকবে বাইরের দিকে, এটা গ্রেটার ডেপথে, আর তার থেকে রিলেটিভলি স্মলার ডেপথে থাকবে শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট গুলো, যেহেতু ওখানে মোমেন্ট কম। সো আমাদের টোটাল থিকনেসের রেসপেক্টে ইফেক্টিভ ডেপথ আমরা পেয়েছিলাম 6.5 ইঞ্চ। তাহলে 6.5 ইঞ্চ ডেপথ আমরা লং ডিরেকশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। এখন এই টেবলটা এখানে ডেভেলপ করে দেখালে সবচেয়ে ভালো বুঝতে, আমি সেভাবেই দেখানোর চেষ্টা করছি। তাহলে সেজন্য কিছু সেল আমি ফাঁকা রেখে দিয়েছি।
তোমরা আমার সাথে ফলো করো। প্রথমত হলো কলামটা, সেটা হচ্ছে স্ট্রিপ। তাহলে এই স্ট্রিপের ক্ষেত্রে কলাম স্ট্রিপের একটা উইডথ আমাদের লাগবে, মিডল স্ট্রিপের একটা উইডথ আমাদের এখানে লাগবে। তা আমি একটু পরের, তাহলে এই স্লাইডটা তোমরা এর আগেও দেখেছো যে কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপকে কিভাবে ডিভাইড করা হয়। যদি এটা একটা প্যানেল হলে এর স্মলার যে সাইড, স্মলার যে সাইড, সেই স্মলার সাইডের 1/4 এটা হবে কলাম স্ট্রিপ ফর বোথ সাইড। এটা তোমাদের আগে বলে, স্মলার সাইডটা হলো L2, তাহলে L2/4, L2/4 হবে কলাম স্ট্রিপের উইডথ। তাহলে এটা এখানেও L2/4, L2/4, তোমার এখানেও L2/4, এখানেও L2/4। তাহলে কলাম স্ট্রিপ গুলো আমরা এখানে আইডেন্টিফাই করে ফেললাম। করার পরে বাকি দুটুকু অংশ তোমার থাকবে মাঝখানে, সেটা হচ্ছে তোমার মিডল স্ট্রিপ। তাহলে এখানে যেহেতু L2/4, L2/4 চলে গিয়েছে L2/2, অন দ্য আদার সাইড এখানে L2/4, L2/4 চলে গিয়েছে, তাহলে মিডল স্ট্রিপ হবে, টোটাল লেন্থ হলো L1, সো L1 মাইনাস আমাদের মিডল স্ট্রিপের উইডথ। আর পাশে এই ডায়াগ্রামটা দেখিয়েছি, যেহেতু আমরা ইন্টেরিয়র প্যানেল নিয়ে কাজ করছি এবং এখানে যে প্যানেলটা বাউন্ডারি দিয়ে দেখানো হয়েছে, এই দেখানোর উদ্দেশ্য হলো যে কলাম স্ট্রিপ আমরা যতটুকু কনসিডার করছি সেটা হচ্ছে এই প্যানেলের ভিতরে। সিমিলার একটা কলাম স্ট্রিপ, যদি এটা বোথ কলাম স্ট্রিপ কিন্তু এই প্যানেলের বাহিরেও একই উইডথের রয়েছে, সিমিলার কলাম স্ট্রিপ, তাহলে আমরা যেটা করতে পারি, এক হলো যে এখানে কলাম স্ট্রিপ প্যানেলের ভিতরে যতটুকু আছে, আবার এই টোটাল যে প্যানেল স্ট্রিপ, যেটা প্যানেলের কলাম স্ট্রিপ যেটা প্যানেলের ভিতরে আছে এবং প্যানেলের ইমিডিয়েট বাইরে আছে, এই টোটাল উইডথটা নিয়েও আমরা প্রভিশন আছে। তো এটাকে যদি আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালুতে যাই, তাহলে এটা হলো আমাদের প্রবলেম অনুযায়ী নিউমেরিক্যাল ভ্যালু। একটা সাইডে L2 হলো 20 feet, so our column strip on both sides are 4 feet, এখানে 4 feet, 4 feet, 4 feet, 4 feet, so middle strip হলো 12 feet। এখন ইন্টারেস্টিং যে জিনিসটা তোমাকে দেখার বোঝার জন্য এখানে নিয়ে আসলাম, আমরা যখন লং সাইডের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করছি, লং সাইডের জন্য যখন ডিজাইন করছি, তখন আমাদের কলাম স্ট্রিপ কত আর মিডল স্ট্রিপ কত। যখন আমরা ধরে ডিজাইন করব, তখন আমি তোমাদের এর আগে বলেছি লং সাইড মানে হচ্ছে প্যারালাল টু লং, শর্ট সাইড মানে হলো প্যারালাল টু শর্ট। ডিজাইন করব তাহলে রেইনফোর্সমেন্ট গুলো প্লেস হবে প্যারালাল টু দ্য লং সাইড। তার মানে আমি তখন দেখব হলো এই ডিরেকশন থেকে, এই ডিরেকশন। এইভাবে যদি আমি দেখি, তাহলে দেখো যে আমার এই মিডল স্ট্রিপের উইডথ কত, 8 ফিট, এখানে 4 ফিট আছে। আবার আমি যদি এই কলামের এই পাশেও ধরি, তাহলে এদিকেও 4 ফিট আছে, তাহলে 4 ফিট 4 ফিট 8 ফিট আছে কলাম স্ট্রিপ। তাহলে লং আমরা ডিজাইন করব, তখন আমার মিডল স্ট্রিপ হলো 8 ফিট, আর কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমি 8 ফিটও ধরতে পারি অন বোথ সাইড অফ দা কলাম স্ট্রিপের ক্ষেত্রে। সো আমি আবার আগের জায়গায় ব্যাক করি। তাহলে এখান থেকে যে ইনফরমেশন আমরা নিচ্ছি সেটা হলো যে আমরা যখন লং সাইডের জন্য ডিজাইন করছি, মিডল স্ট্রিপের উইডথ আর কলাম স্ট্রিপের উইডথ হলো
এই 4 ফিট অথবা 8 ফিট, আমি যেটা ধরে কাজ করব সেই অনুযায়ী বি এর ভ্যালু আমি এখানে দিব। 4 ফিট ধরে আমরা করতে পারি, 8 করে। তাহলে ব্যাকে চলে যাই। এখানে আসো, তাহলে এই জায়গাটা যে আমরা যখন লং সাইড লং ডিরেকশনে কাজ করছি তখন আমার মিডল স্ট্রিপের উইডথ হলো 8 ফিট, আর কলাম স্ট্রিপের উইডথ তুমি 4 ফিট ধরে করতে পারো, তুমি 8 ফিট ধরেছি, যে আমি কলামের দুই সাইডেই রিইনফোর্সমেন্ট গুলো ক্যালকুলেশন করে রাখতে চাচ্ছি। তাহলে প্রথম পেলাম। এরপরে আসো মোমেন্ট কোএফিসিয়েন্ট। তাহলে মোমেন্ট কোএফিসিয়েন্টের জন্য আমরা অলরেডি দেখেছি যে স্ট্যাটিক যে মোমেন্ট আছে ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে স্ট্যাটিক মোমেন্টের 65% আসে নেগেটিভে আর 35% আসে পজিটিভে। তাহলে এই যে এটাকে নেগেটিভ সাইন দেওয়া হয়েছে 5%, আর এই যে পজিটিভে আছে 35%, and it is applicable for all of the strips. একইভাবে মিডল স্ট্রিপের ক্ষেত্রেও নেগেটিভে পজিটিভে চলে যাবে 35%। ঠিক আছে, নেক্সট আসো। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম, এগুলো বের করি। নেক্সট আসো আমরা টেবল 16.3 টেবল 16.3 percentages of interior negative design moments to be resisted by column strip। তাহলে ওই যে নেগেটিভ মোমেন্ট যেটা আমরা মেন, তাহলে সেই নেগেটিভ মোমেন্টের কত পার্সেন্ট কলাম স্ট্রিপ নেবে, এটা হলো সেই টেবিল। তাহলে একটা সার্টেন পার্সেন্টেজ হোয়াট এভার একটা সার্টেন পার্সেন্টেজ তোমার কলাম স্ট্রিপ নিচ্ছে, তাহলে বাকিটুকু কে নেবে? someone please answer me। মিডল স্ট্রিপ নেবে, এক্স্যাক্টলি। তাহলে এখানে এই টেবিলটাতে বলেছে যে কলাম স্ট্রিপ কতটুকু নেবে, তাহলে একটা সার্টেন পার্সেন্টেজ এখানে আমরা পাবো টেবিল থেকে, যে কোনো একটা ভ্যালু। সো পার্সেন্টেজ সেটা ডেফিনেটলি নেবে হলো মিডল স্ট্রিপ। এখন আসলে যে কলাম স্ট্রিপ কতটুকু নেবে, প্রথম রোটা হচ্ছে একটা রেশিও L2/L1, ঠিক আছে, যেহেতু এটা 2 স্ল্যাবের জন্য ভ্যালিড, সেই কারণে তুমি L1 বড় ধরবা নাকি L2 বড় ধরবা তার উপরে ডিপেন্ড করবে যে এটা 0.5 নাকি 2, তুমি যে কোনোটা সমস্যা কিছু না। আমরা যেহেতু এখানে ধরেছি যে L2টা আমাদের ছোট, L1টা বড়, আমরা সেই হিসাবে কনসিডার করছি। তুমি উল্টাটাও ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের হলো 16 ফিট, L1 হলো 20 ফিট। সো L2/L1 হলো আমাদের 16/20.8। তাহলে এখানে ভ্যালু আছে। এরপরে এক কলাম নিচে আসো। প্রথমটা হলো আলফা F1 L2/L1 এর ভ্যালু যদি 0 হয়, এর ভ্যালুটা 0 হয়, এর ভ্যালুটা 0 হওয়া মানে হলো যে এখানে কোনো বিম নাই। একদম আজকে থেকে 2 লেকচার আগে তোমাদের বলেছি যে যদি ইন্টেরিয়র বিম না থাকে তাহলে এই যে ইসটা 0 হচ্ছে। আলফা এফটা হলো flexural stiffness of beam divided by flexural stiffness of slab. So alpha F1 L2/L1 এই ভ্যালুটা 0, এটা হচ্ছে তার মানে যেখানে ইন্টেরিয়র বিম নেই। তো জরুরি না হলে পরে আসেন, ক্লাস চলছে। তাহলে এটা হলো 0 মানে এখানে তো ইন্টেরিয়র বিম নেই। আর আমাদের প্যানেল রেশিও আমরা পেয়েছি 0.8। ইন্টারেস্টিংলি এখানে রেশিও যাই হোক না কেন
সব 75। তো ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে এখানে প্যানেল রেশিও যেটাই হোক না কেন কলাম স্ট্রিপ ক্যারি করবে হলো 75% নেগেটিভ মোমেন্টের। তাহলে বাকি 25% ক্যারি করবে মিডল স্ট্রিপ। মিডল স্ট্রিপ। তো আমরা এই ভ্যালুটা ওখানে বসাই। আমরা ক্যালকুলেশন করছিলাম এইখানে মোমেন্টটা আছে, তাহলে এই নেগেটিভ মোমেন্টের নেগেটিভ 5% ক্যারি করছে কলাম স্ট্রিপ, আর মিডল স্ট্রিপ ক্যারি করবে 25%। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি টেবিলটা ধীরে ধীরে, তোমাদের আপাতত এই দিকে যাওয়ার দরকার নেই, আমি যে জায়গায় ফোকাস করছি এই যে রেড কালার। তাহলে প্রথমে 65 35 আমরা পেয়েছি 0.65 0.35, এর ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে বলেছি। এখন নতুন যে ভ্যালুটা লিখলাম সেটা হলো 5, সেটা আসলো কলাম টেবিল 3 থেকে, যে নেগেটিভ মোমেন্টের কত পার্সেন্ট কলাম স্ট্রিপ ক্যারি করবে আর কত পার্সেন্ট মিডল স্ট্রিপ ক্যারি করবে। মিডল স্ট্রিপের কথাটা ডাইরেক্টলি ওখানে বলা নাই, ওখানে বলবে 75%। তার মানে হলো যে রিমাইন্ডার যেটা থাকবে রিমাইনিং সেই পার্সেন্টেজটা ক্যারি করবে মিডল স্ট্রিপ। ওকে, এখন আমরা আর একটু সামনে আগাই। এখন পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে তাহলে এই যে এই স্লাইডটাতে আসো। এই স্লাইডটাতে 16.4 টেবিলে আছে যে পার্সেন্টেজেস অফ এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট 16.3 তে ছিল, যেটা আমাদের আমি যে প্রবলেম সলভ করছি সেটার জন্য অ্যাপ্লিকেবল। আমাদের দুটো ফেসই হচ্ছে ইন্টেরিয়র, সেই কারণে 16.3 নিয়েছি। 16.4 ইও নেগেটিভ ডিজাইন মোমেন্টস টু বি রেজিস্টেড বাই কলাম স্ট্রিপ। আমাদের যেহেতু এক্সটেরিয়র এর নেই এই প্রবলেমে, কাজেই এই টেবিলটা আমাদের এখানে লাগছে না। এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট 16.5 এ রয়েছে পার্সেন্টেজেস অফ পজিটিভ ডিজাইন মোমেন্ট টু বি রেজিস্টেড বাই কলাম স্ট্রিপ। এর কত পার্সেন্ট কলাম স্ট্রিপ নেবে। এখানেও একই বিষয়, আমাদের প্যানেল রেশিও হলো 0.8, বাট আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে সবগুলো রেশিওর জন্যই এটা হলো 60%, সব প্যানেল রেশিওর জন্যই 60%। তার মানে কলাম স্ট্রিপ পজিটিভ মোমেন্টের 60% নেবে আর বাকি 40% নেবে মিডল স্ট্রিপ। তাহলে সেই ক্যালকুলেশনে আমরা চলে যাই। তাহলে এই ক্যালকুলেশনে তোমার পজিটিভ মোমেন্টের 60% নেবে কলাম স্ট্রিপ আর বাকি 40% নেবে মিডল স্ট্রিপ। ঠিক আছে, তাহলে মোমেন্ট কোএফিশিয়েন্ট গুলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ব্যাকগ্রাউন্ড গুলো যে 75, এখানে এই 75 it corresponds to the 60 it corresponds to চেঞ্জ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য যে কোনটার সাথে কোনটার লিংক আপ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোমেন্ট কোএফিশিয়েন্ট। স্ট্যাটিক মোমেন্ট পেয়েছি লং ডিরেকশনে, এই স্ট্যাটিক মোমেন্টের সাথে এই কোএফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করলে এই মোমেন্টটা পাওয়া যাবে। তার মানে 181.65 multiplied by 0.75 করলে পাওয়া যাবে 88.5
3 তাহলে এই যে স্ট্যাটিক মোমেন্ট, যেটা এই স্ট্যাটিক মোমেন্টের সাথে দুটো কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করে তুমি এই ভ্যালুগুলো পাবে। আর এই সাইন থেকে নেগেটিভ, তাহলে mu এর ভ্যালু যখন আমরা পেয়েছি তখন আমরা সিমিলারলি স্টিল ক্যালকুলেশন যেমন ভাবে করি 2s USD মেথডে এবং ইকুয়েশন 2 এর আইটারেশন করে আমরা স্টিল ক্যালকুলেশন করব। তাহলে স্টিল ক্যালকুলেশন আমরা করে তাহলে এটা পাওয়া যাচ্ছে 1 এবং 2 এর আইটারেশন। এরপর হলো যে মিনিমাম রেইনফোর্সমেন্ট। তাহলে মিনিমাম রেইনফোর্সমেন্ট এটা আসছে ইকুয়েশন 3 থেকে 0.00h। আর এই ক্ষেত্রেও একটু বলে রাখি যে তোমরা যাতে কনফিউজ না হও, সেটা আমি স্ট্রিপের জন্য আমি যেটা বললাম যে তুমি 4 ফিট ধরেও কাজ করতে পারো, 8 ফিট ধরেও কাজ করতে পারো, মানে প্যানেলের শুধু ভিতরের অংশটুকু নিয়েও কাজ করতে পারো, অথবা তুমি চাইলে প্যানেলের বাহির, ইমিডিয়েট বাহির দুটো নিয়ে কাজ করতে পারো। তাহলে বিটা কোথায় ইফেক্ট করবে? বিটার ইফেক্ট হবে হলো এই জায়গায়, এই যে এখানে বি, এই যে এখানে আছে বি। তাহলে যার 4 ফিট ধরে, যে 4 ফিট ধরে কাজ করবে তার স্টিল এখানে কম আসবে, আর যে 8 ফিট ধরে কাজ করবে তার স্টিল এখানে ডাবল আসবে। নিয়ে সমস্যা নাই, যে তুমি যদি এখানে বি যা ধরবা সেই অনুযায়ী তোমার এখানে স্টিল আসবে, কারণ এটা হলো টোটাল স্টিল, পার ফিটে না, স্টিলটা টোটাল উইথের জন্য। 0.0018 BH এবং বি এর ভ্যালু আসছে তোমার এই যে স্ট্রিপের যে উইথ, সেখান থেকে তোমার বি এর ভ্যালু আসছে। তা আমাদের এটা হলো মিনিমাম, আমাদের ক্যালকুলেটেড স্টিলটা মিনিমামের থেকে কম হয়ে গিয়েছে কিনা, যেমন এইখানে এই দুটা মিনিমামের থেকে কম হয়ে গিয়েছে। স্যার কলাম বি এর মান, জি স্যার আচ্ছা, আমি ওই জায়গায় আবার যাবো, তাহলে আগে এটা শেষ করে আসি। তাহলে ক্যালকুলেটেড যে স্টিল হচ্ছে যে মিনিমামের থেকে এটা কম, কাজে মিনিমামের থেকে কম হওয়া যাবে না, আমাদেরকে মিনিমামটা প্রোভাইড করতে হবে। এবং তোমার এখানে এরপরে হলো এই স্টিল থেকে ক্যালকুলেটেড স্টিল অথবা তোমার তাহলে আমাদের এইটা আর এই স্টিলটা নিয়ে কাজ করতে হচ্ছে। সেখান থেকে তুমি এই স্টিলের এরিয়া থেকে যত নাম্বার বার প্রোভাইড করতে চাও সেই সাইজ এতগুলো 18 নাম্বারস। দেখো এখানে আমরা স্পেসিং যেভাবে দেই এত মিলি সেন্টার টু সেন্টার বা এত ইঞ্চ সেন্টার টু সেন্টার সেভাবে না দিয়ে এখানে কিন্তু টোটাল সংখ্যা বলে দিচ্ছি। ফিট উইডথের ভিতরে 12 মিলি বার কতগুলো দিতে হবে সংখ্যা, 18 নাম্বারস 12 মিলিমিটার, 8 নাম্বারস 12 মিলিমিটার, এরকম টোটাল সংখ্যা। এখন একজন জিজ্ঞেস করেছো যে আমরা এই 8 কোথা থেকে পেলাম। এইট পেলাম হলো, এখানে চলে আসি, আমরা যখন লং ডিরেকশনের স্টিল ক্যালকুলেশন করছি তখন আমরা দেখব এই ডিরেকশন থেকে দেখব, অর্থাৎ আমাদের রেইনফোর্সমেন্ট গুলো প্লেস হবে প্যারালাল টু দ্য লং ডিরেকশন। প্যারালাল টু দ্য লং ডিরেকশন,
লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট। সো যখন আমরা লং ডিরেকশনের স্টিল ক্যালকুলেশন করব, তাহলে এই সাইড থেকে যদি দেখি, দেখলে আমরা মিডল স্ট্রিপের উইডথ পাচ্ছি 8 ফিট। মিডল স্ট্রিপ, এটা হলো মিডল স্ট্রিপ, এটা হলো মিডল স্ট্রিপ। যখন আমরা এই পাশ থেকে দেখতেছি, এটা হলো মিডল স্ট্রিপ, আর এটা হলো আমাদের কলাম স্ট্রিপ। তাহলে কলাম স্ট্রিপ এটা যদি ইন্টেরিয়র প্যানেল, যেহেতু ইন্টেরিয়র প্যানেলে ডান পাশে আর একটা ফিগার দিয়েছি তোমাকে, তাহলে সেখানে দেখো যে কলাম স্ট্রিপটা আছে, দুই সাইডেই আছে। তাহলে এই প্যানেলের ভিতরেও 4 ফিট আছে, বা পাশের প্যানেলটাতেও 4 ফিট আছে, পুরোটাই হলো কলাম স্ট্রিপ। তাহলে সেখানে করতে পারি, অথবা আমরা এখানে এই 8 ফিট ধরেও ডিজাইন করতে পারি, যে প্যানেলের বাহিরেও তো আবার 4 ফিট কলাম স্ট্রিপ আছে। হ্যালো, বলো। শাহরুখ নাম্বার দাও, শাহরুখ নাম্বার দাও, আর নিচে হলো আমার নাম দিও। আমি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দিয়ে রাখো। এক দিয়ে, একের এক দিও। হুম, সরি। তাহলে যে আমাকে প্রশ্ন যে করেছে ক্লিয়ার হয়েছে? তুমি একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তাহলে আমি সামনে আছি। স্যার 46 নম্বর পেজের ওই সব। আচ্ছা, টেবিল নাম্বারটা কত? স্যার এটার পরেরটা। এইটা জি স্যার। 16.4। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো, আমরা যদি এই আগে চলে আসি, তাহলে এই যে এখানে তুমি একটা এক্সটেরিয়র প্যানেল ডিজাইন করতে, এক্সটেরিয়র প্যানেল বা এন্ড স্প্যান, তাহলে এন্ড স্প্যানের ক্ষেত্রে দেখো তোমার নেগেটিভ মোমেন্টটা দুই রকমের আছে। একটা নেগেটিভ মোমেন্ট আছে ইন্ডে, আর একটা নেগেটিভ মোমেন্ট আছে এক্সটেরিয়র এন্ডে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু, আর ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে এটা ইন্টেরিয়র দুই জায়গাতেই কোএফিসিয়েন্ট সেম, বাট এক্সটেরিয়র প্যানেলের ক্ষেত্রে তোমার নেগেটিভ মোমেন্টের কোএফিসিয়েন্টটা ডিফারেন্ট, সাপোর্টে ডিফারেন্ট, আর এক্সটেরিয়র সাপোর্টে ডিফারেন্ট। ইন্টেরিয়র আর এক্সটেরিয়র সাপোর্টে কোএফিসিয়েন্টটা ডিফারেন্ট। সো ওখানে যে টেবিলটা সেই টেবিলটা হলো, তাহলে 16.3টার জন্য, যে ওটা যে ইন্টেরিয়র এন্ড, সেটা ডিজাইন মোমেন্টের জন্য। সো ওই আমরা যদি এন্ড স্প্যান হয়, এন্ড স্প্যানের ক্ষেত্রে
তাহলে এটার জন্য আমরা এই টেবিলটা ইউজ করব। আর এক্সটেরিয়র যেটা নেগেটিভ ডিজাইন মোমেন্ট, সেটার জন্য আমরা টেবিল ইউজ করব একটা টার্ম রয়েছে, সেই টার্মটা হলো যে বেটা। এটা আমি তোমাদেরকে একটু অংশটা পড়ে বেটার জিনিসটা ডিসকভার করা, যে বেটাটা আসলে কি। এটা তোমাদের জন্য একটা সেলফ স্টাডি থাকলো, যে বেটা জিনিসটা কি, এই ভ্যালুটা এখান থেকে বের করবে। তো এখানেও ইন্টারেস্টিংলি যদি আলফার ভ্যালু 0 হয় তাহলে যে কোনো প্যানেল রেশিওর জন্যই কিন্তু ভ্যালুগুলো সেম, কারণ বেটার ভ্যালু 0 হলে ক্যারি করবে, বেটার ভ্যালু যদি গ্রেটার দেন 2.5 হয় তাহলে 75% ক্যারি করবে, 0 থেকে 2.5 এর ভিতরে হলে এখানে ইন্টারপোলেশন করতে হবে। বাট বেটা যেন হ্যান্ড রেজ করেছিল। স্যার রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওখানটা আর কি ইউজ করেছি বার। তো স্যার এখানে আমরা হলো বার নাম্বার যদি বাড়ায় দেই, যেমন হলো স্যার 8 নাম্বার বার দিয়ে যদি কাজ করি, তাহলে তো স্যার আমাদের 4টা বার নাম্বার বার দিয়ে কাজ করলে 8টা বার দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে স্যার এখানে এই যে স্যার 18টা আমরা ইউজ করলাম, তো হলো এটা বেশি হয়ে যাচ্ছে, বা স্যার এরকমই করতে হবে, মানে কি স্যার আমরা কমায় দিয়ে করতে পারি? এখানে কোশ্চেনের অ্যানসারের একটা পার্ট এটা তোমার অলরেডি জানা আছে, সেটা হলো যে ছোট সাইজের বার ইউজ করি, মানে একই এরিয়ার জন্য বড় সাইজের বার ইউজ না করে ছোট সাইজের বার যদি ইউজ করি তাহলে আমরা বেটার বন্ড স্ট্রেংথ পাবো। এটা হলো একটা রিজন, যে আমরা যদি স্মলার সাইজের বার ইউজ করি সারফেস এরিয়া বেশি পাবো। সারফেস এরিয়া বেশি পাওয়া মানে কংক্রিটের সাথে স্টিলের বন্ডিংটা আমি সেমিস্টারের আমাদের কন্টেন্ট ছিল। সেকেন্ড হলো যে আমরা যখন বড় সাইজের বার ইউজ করতে অসুবিধা নেই, করতে সমস্যা নেই ফার্স্ট, কিন্তু ওখানে কিছু হ্যান্ডলিং ইস্যু চলে আসতে পারে। যখন আমরা ধরো 6 নাম্বার বার ইউজ করব, 6 নাম্বার বার মানে হলো তোমার 20 মিলিমিটার 80 মিলিমিটার ইউজ করা যাবে। ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবে বড় সাইজের বার ইউজ করা যায়, বাট বড় সাইজের বার ইউজ তোমার হ্যান্ডলিংটা ডিফিকাল্ট। আমরা যদি 8 নাম্বার বার ইউজ করছি 20 মিলিমিটার বার, 1 ইঞ্চি ডায়ামিটার, সো এক একটা বারের আসলে হিউজ তোমার ওয়েট। তো সেই বারগুলো তোমার আর স্ল্যাব তো একটা কন্টিনিউয়াস কলামের ক্ষেত্রে ওই ধরনের বড় সাইজের বারগুলো হ্যান্ডলিং করার থেকে স্ল্যাবে ওই ধরনের বারগুলো হ্যান্ডলিং করাটা একটু বেশি ডিফিকাল্ট। এই জন্য কনভেনিয়েন্সটা দিকে যাওয়া হয়। আবার এত স্মলারে যাওয়া যাবে না যত কনজেশন বেশি হয়ে যায়, তোমাকে কনজেশনটাও খেয়াল করতে হবে, যে এত বেশি কনজেশন হয়ে গেল যে তুমি কংক্রিটিং করতে গিয়ে কংক্রিট স্টিলের নিচে কংক্রিট পৌঁছাচ্ছে না। তাহলে সেরকম কনজেশনে যাতে না যায় সেটারও আবার একটা লোয়ার লিমিট রয়েছে, এসিআই কোড থেকে বলো বা বিএনবিসি থেকে বলো। তুমি যেটা বলেছো যে এটা থিওরিটিক্যালি অবশ্যই পসিবল, যে আমি স্মলার সাইজের বার ইউজ না, বাট ওখানে কনভেনিয়েন্সটা দেখতে হবে, যে যাতে করে ওয়ার্কম্যানশিপে কোনো প্রবলেম না হয়। তাহলে স্যার মানে আমার মিনিমাম ভ্যালুটা কত হবে, যে হলো এটার নিচে? 3টা ক্রাইটেরিয়া আছে এখানে, 3টা ক্রাইটেরিয়া আছে যে তোমার মিনিমাম কি স্পেসিং এ যেতে হবে। এটাও আমি তোমাদেরকে বলবো যে এটা নিলসনের বই স্ল্যাব চ্যাপ্টার রয়েছে, গত সেমিস্টারে আমি তোমাদের পেজ নাম্বারও বলে দিয়েছিলাম, এটা তোমরা আরেকবার একটু ডিসকভার করবে। ওখানে মিনিমাম স্পেসিং বলা আছে, 3টা ক্রাইটেরিয়া আছে, একটা ফর্মওয়ার্কের সাথে, একটা ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজের সাথে, আর একটা হলো
রেইনফোর্সমেন্টের সাইজের সাথে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে এই ডিটেইলিং এ তো আমরা এখনো যাইনি। ক্যালকুলেশন নিয়ে আর কারো কোনো অবজারভেশন আছে কি? স্যার বল। স্যার এইখানে যে মানে কলাম স্টিপ তো 4 ফিট হচ্ছে স্ল্যাবের 4 ফিট বাইরে 4 ফিট ওই যে বাইরের 4 ফিট ওইটা তো স্যার মানে আরেকটা স্ল্যাবের পোরশন না, তো জি। ওই স্ল্যাবের যদি মানে ডাইমেনশন আলাদা হয় তাহলে ওইটা কি সেম না হইতে পারে বা বেশি কম হতে পারে, তখন আসলে স্যার মানে কি করা উচিত? ভালো কোশ্চেন। এখানে ওই ভিতরে অনেক বেশি ডিফারেন্স হয় স্প্যান লেন্থে, তাহলে তো এই মেথড ইউজ করা যাবে না। আমরা এই মেথডের ইউজ করার যে লিমিটেশন এটা শুরুতে পড়ে আসছি, যে ডাইরেক্ট ডিজাইনেশন। সেখানে পাশাপাশি যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো মোটামুটি সিমিলার সাইজের হতে হবে, একটা থেকে আরেকটা তোমার লঙ্গার যেটা আছে সেটার 1/3 থেকে বেশি না হয়। তো তো এখানে যেটা দেখানো হয়েছে, এখানে যে কনসিডারেশন এটা নেওয়া হয়েছে সেটা হলো, আমরা যদি প্রবলেমের স্টেটমেন্টটা একটু দেখি, এখানে যে কনসিডারেশনে নেওয়া হয়েছে সেখানে পাশাপাশি সবগুলো প্যানেল সেম সাইজের। এই যে 5টা প্যানেল আছে, প্রত্যেকটা আছে 6টা স্পেন আছে, প্রত্যেকটা হলো 16 ফিট করে। সেই পার্সপেক্টিভে এটা নেওয়া হয়েছে। যদি তোমার এখানে ডাইমেনশন যদি ডিফার যাবে না, তখন তো তোমাকে হলো ওই প্যানেলের ভিতরেই থাকতে হবে, আর ওই প্যানেলের বাইরে যেটা সেই প্যানেলের জন্য ডিজাইন করতে হবে। আর দুটা ভাবে চিন্তা করার সুযোগ আছে, এটা একটা। আর একটা হলো যে তোমার এই আমি থাকি একটা প্যানেলের ভিতরে, তাহলে এই প্যানেলের ভিতরেও তোমার দুটা কলাম স্ট্রিপ আছে, এই প্যানেলের ভিতরেও দুটো কলাম স্ট্রিপ আছে। আমরা যদি এই ডিরেকশন দুটো কলাম স্ট্রিপ, একটা কলাম স্ট্রিপ হলো একটা কলাম স্ট্রিপ 4 ফিট আর একটা কলাম স্ট্রিপ ফিট। সেভাবে তুমি চিন্তা করতে পারো যে 8 ফিটের জন্য তুমি ডিজাইন করলে, এরপরে দুটা স্ট্রিপে এটাকে ডিভাইড করে দিতে হবে। ইন ইদার ওয়ে এটা ফ্লেক্সিবল। যদি 4 ফিট ধরে করো তাহলে তুমি এতটুকুর ভিতরে দিবা, আর যদি তুমি 8 ফিট ধরে করো তাহলে এখানে অর্ধেক দিবা আর এখানে অর্ধেক দিবা, হয়ে গেল, কোনো অসুবিধার কিছু নাই। তোমার 4 ফিটের জন্য করলে যদি 1 আসে, 8 ফিটের জন্য করলে 2 আসবে। জাস্ট ওটা তোমার লিনিয়ার রিলেশনশিপ নিয়ে আসবে।
তাহলে আমরা এরপরে যাই। তাহলে এরপরে হলো সেম জিনিস ডিরেকশনের জন্য। তাহলে শর্ট ডিরেকশনের জন্য তোমার ক্যালকুলেটেড স্ট্যাটিক মোমেন্ট ছিল 146.2 আর ডেপথ যে শর্ট ডিরেকশনে যেহেতু মোমেন্ট কম, যে শর্ট ডিরেকশনের রেইনফোর্সমেন্ট গুলো আমরা লং ডিরেকশনের থেকে ইনার সাইডে দেব। লং ডিরেকশনের গুলো দেব আউটার সাইডে, ইনার সাইডে। তাহলে আমার ইফেক্টিভ ডেপথ এখানে কমে গেল। ইফেক্টিভ ডেপথ তোমার 1 বার ডায়ামিটার এখানে ইফেক্টিভ ডেপথ কমে। সে কারণে ওই লং ডিরেকশনের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ ছিল 6.5, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে এটা হলো 6। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে হলো আবার এই যে স্ট্রিপের উইডথ। তাহলে স্ট্রিপের উইডথের জন্য আমি তোমাদেরকে আবার সেই এই জিনিসটাকে রেফার করি। আমরা যখন স্টিল ক্যালকুলেশন করব তখন আমি আমার দেখার ডিরেকশনটা হবে এই ডিরেকশনে। এই ডিরেকশনে আমি দেখব। তাহলে এই ডিরেকশনে যদি দেখি আমার কলাম স্ট্রিপের উইডথ হলো এগেইন 4 ফিট অথবা 8 ফিট, তুমি যেটাই ধরো 4 ফিট অথবা 8 ফিট। এটা হলো যে এই প্যানেলের ভিতরেও 8 ফিট আছে, অথবা এইভাবে কনসিডার করতে পারো যেহেতু এটা কন্টিনিউয়াস। এইখানে এই কলামের এই পাশে 4 ফিট আছে, কলামের আরেক সাইড। এখানে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো যে মিডল স্ট্রিপের উইডথ। কারণ কলাম স্ট্রিপ তো সব ক্ষেত্রেই সেম, এখানে ভুল হওয়ার পসিবিলিটিটা হচ্ছে মিডল স্ট্রিপে। যখন আমি শর্ট সাইডের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব তখন কিন্তু মিডল স্ট্রিপের উইডথ হলো 12 ফিট, হলো আমাদের মিডল স্ট্রিপ। এটা হচ্ছে মিডল স্ট্রিপের উইডথ। ঠিক আছে, এই জায়গাটাতে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর যখন আমরা ছিল 8 ফিট। তাহলে সেই কারণে আমাদের এখানে রেডি যে মিডল স্ট্রিপটা হলো 12 ফিট। কোএফিশিয়েন্ট গুলো নিয়ে অলরেডি তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে যে পার্সেন্ট যায় নেগেটিভে, 35% আসে পজিটিভে ফর বোথ স্ট্রিপস। আর নেগেটিভ মোমেন্টের 75% যায় কলাম স্ট্রিপে, আর 25% আসে মিডল স্ট্রিপে। পজিটিভ মোমেন্টের 60% যায় কলাম স্ট্রিপে, আর 40% আসে মিডল স্ট্রিপে। তাহলে যে কোএফিশিয়েন্ট গুলো পাওয়া গেল সেই কোএফিশিয়েন্ট গুলাই মোমেন্টের সাথে মাল্টিপ্লাই করলে, স্ট্যাটিক মোমেন্টের সাথে মাল্টিপ্লাই করে আমরা ওই স্ট্রিপের পার্টিকুলার স্ট্রিপের মোমেন্ট পেয়ে যাচ্ছি। স্ট্রিপ 1 and 2 আইটারেশন করে স্টিল ক্যালকুলেশন করব। ফর্মুলা ইউজ করে আমরা এস মিনিমাম বের করব। এস মিনিমাম বের করে কম্পেয়ার করব যে ক্যালকুলেটেড স্টিলের থেকে এটা ক্যালকুলেটেড স্টিলটা মিনিমামের থেকে কম হয়েছে কিনা। যেমন এখানে 3 ক্ষেত্রেই এটা মিনিমামের থেকে কম হয়েছে, এই 3 ক্ষেত্রে। আমাদেরকে মিনিমাম যে স্টিল সেটা ইউজ করতে হবে। এখানে রেড কালার দিয়ে এটাকে লিখেছি এই কারণে যে এই উইডথের বির ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে জন্য
তোমার এখানে মিনিমাম রকম, কারণ এখানে স্ট্রিপের উইথ চেঞ্জ হয়ে গেছে, 8 ফিট ছিল আর এটা হলো 12 ফিট। এরপরে টোটাল চিলের রেসপেক্টে তুমি রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবে ইন নাম্বারস, যে কত সংখ্যায় কতগুলো লাগবে। আর সাইজের ব্যাপারে ফ্লেক্সিবল, তোমার 3 নাম্বার থেকে শুরু করে এদিকে 8 নাম্বার পর্যন্ত তুমি ইউজ করতে পারো ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে, কনভেনিয়েন্স এবং কনজেশন মাথায় রেখে। কনজেশন হয় বা এত বড় সাইজের দেবে না যাতে হ্যান্ডলিং এ অসুবিধা হয়, তো সেই হিসাবে রেইনফোর্সমেন্ট গুলো ক্যালকুলেশন করবে। ডিটেইলিং স্যার বলো। এইখানে স্যার ডিটা চেঞ্জ করা হয়েছে এর আগের বারের চাইতে, এবার 6 ধরা হয়েছে, বাট ইফেক্টিভ ডেপথ তো সমান থাকার কথা না? সমান থাকার কথা না, কারণ হলো এখানে বোথ স্যার, সাইডেই বুঝছি তো স্যার। মেইন রেইনফোর্সমেন্ট, জি স্যার, ঠিক আছে? তাহলে এখানে মোমেন্টের পাশে বেশি। তোমার এই ডিরেকশনে এটা যদি একটা বার হয়, আবার এর সাথে ট্রান্সভার্স ডিরেকশনে এটা রেইনফোর্সমেন্ট, তাহলে দুটাই তো তোমার মেইন রেইনফোর্সমেন্ট হয়, তাহলে তো তোমার ইফেক্টিভ ডেপথ তো যেখান থেকে ক্যালকুলেশন করছো সেটার ইফেক্টিভ ডেপথ তো সেম না, এখান থেকে এটার ইফেক্টিভ ডেপথ, ঠিক আছে? স্যার তাহলে এই কারণে তোমার যেখানে যেই ডিরেকশনে মোমেন্ট বেশি সেই বারগুলোকে তুমি দিবা হচ্ছে গ্রেটার ডিস্টেন্সে, আর যেই ডিরেকশনে তোমার মোমেন্ট কম সেই বারগুলোকে তুমি একটু নিয়ারার ডিস্টেন্সে দিবা, তাহলে ডি তো দুটার ক্ষেত্রে ডি এর ভেরিয়েশন চলে আসে। তাহলে আমরা হ্যাঁ, কোশ্চেন আছে কারো? জি স্যার। বলো। স্যার রিইনফোর্সমেন্ট গুলো স্যার ওই স্পেসিং আকারে না দেখায় আমরা স্যার বার আকারে কেন দেখাই? বিশেষ কোনো কারণ হলো যে আমরা এখানে ওই যখন এর আগে তোমাদের গত সেমিস্টারে 1 ওয়ে বা 2 ওয়ে ক্লাব, তখন বি এর ভ্যালুটা আমরা ধরতাম হলো 12 ইঞ্চ, 1 ফিট, অর্থাৎ প্রতি ফিটের জন্য যে ডিজাইন সেই ডিজাইনটাকে আমরা রিপিট করতাম, ঠিক আছে? এভরি 1 ফিট। এবং রেইনফোর্সমেন্টের ইউনিটটাও তোমার হয়তোবা মনে আছে, রেইনফোর্সমেন্টের ইউনিটটা আসতো ইঞ্চ স্কয়ার পার ফিটে, অর্থাৎ প্রতি ফিটের রেইনফোর্সমেন্ট। আর এই ক্ষেত্রে আমরা তো দিনে দিনে যেহেতু বড় হচ্ছি, আপগ্রেড হচ্ছি, যেমন এর আগে কলাম স্ট্রিপ বা মিডল স্ট্রিপের যে কনসেপ্ট ছিল সেটা আমরা গত সেমিস্টার যেই দিকের ডিরেকশন সেই ডিরেকশনের 1/4 হলো কলাম স্ট্রিপ আর হাফটা হলো মিডল স্ট্রিপ। তো সেটা আমরা গত সেমিস্টারের জন্য সেটা ঠিক, বয়স আরো 6 মাস বেড়ে গেছে, আমরা আবার নতুন ওটা একটা আপগ্রেড ভার্সন শিখছি, যে আসলে ওইটা না, আসলে হচ্ছে যে যদি এটা রেক্টেঙ্গুলার প্যানেল হয় তার 1/4 হলো কলাম স্ট্রিপ ইন বোথ সাইড, কলাম স্ট্রিপটা হচ্ছে শর্টার স্প্যানের 1/4। তাহলে হলো কি, এখন তোমার কলাম তো রেইনফোর্সমেন্টটাকে আমরা এখন প্রোভাইড করছি, কিন্তু রেইনফোর্সমেন্ট দিব বা এই উইডথের ভিতরে কতগুলো রেইনফোর্সমেন্ট দিব আমরা এখন সংখ্যায় চলে আসছে এই কারণে। আর তুমি যদি সেন্টার টু সেন্টার বলে ভুল হবে সেটাও না, কিন্তু সংখ্যা কিছু কম বেশি হয়ে যেতে পারে। এখানে আমাদের মনে করো হচ্ছে 11টা স্টিল এসেছে, আমরা তখন স্ট্রিপের ভিতরে স্ট্রিপের যে উইডথ তার ভিতরে আমি 11টা স্টিলকে ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে স্টিলের পরিমাণ কিন্তু কমছে না, স্পেসিং এখানে সেই অনুযায়ী অ্যাডজাস্ট হবে।
মিলিমিটার সেন্টার টু সেন্টার দিবা, তখন দেখা যাবে যে হয়তোবা এখানে এমন একটা পজিশনে তুমি এসে থেমে গেছো, স্ট্রিপ মিডল স্ট্রিপ শুরু হয়ে গেছে, তুমি স্টিল আর ওখানে প্রোভাইড করতে পারছো না, বা ওই গ্যাপও তোমার কিছু ওখানে গ্যাপ রয়ে গেছে। যদি সেন্টার টু সেন্টার দাও সেটা খুব একটা ভুল হবে না, বাট তার থেকে এটা হলো বেটার অ্যাপ্রোচ, যে টোটাল কতগুলো স্টিল লাগবে সেটা আমি এই স্ট্রিপের ভিতরে ডিভাইড করেছো। স্যার তাহলে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এ আমরা একটু যাই। ডিটেইলিংটা জন্য আমরা বইয়ে দেয়া আছে একটা চার্ট। এট এ গ্লান্স দেখে অনেক ডিফিকাল্ট মনে হবে, বাট আমরা যখন এটা ওয়ান বাই ওয়ান স্টাডি করব তখন ভেরি। তো তোমাদের ম্যাককর্মিকের বইয়ে 515 পেজে আছে 515, এটা নিলসনের বইয়েও একই চার্ট আছে, কারণ এই চার্টটা ইট কামস ফ্রম। তাহলে প্রথমে আসো আমরা একটু ধীরে ধীরে দেখি। লেফট যে কলামটা এই কলামটা হচ্ছে স্ট্রিপ, কলাম স্ট্রিপ আছে, মিডল স্ট্রিপ আছে। আমরা অলরেডি সেকেন্ড যে কলামটা সেটা, তাহলে লোকেশনের ক্ষেত্রে দেখো কলাম স্ট্রিপের ক্ষেত্রেও টপ লোকেশন আছে, কলাম স্ট্রিপের ক্ষেত্রে বটম লোকেশন আছে। মিডল স্ট্রিপের ক্ষেত্রে লোকেশন আছে। তাহলে টপ এবং বটমের সিগনিফিকেন্সটা কি? টপ এবং বটমের সিগনিফিকেন্সটা দেখার জন্য আমরা যে কোনো একটা ইয়েতে যাই, মোমেন্ট ক্যালকুলেশনে যাই, দেখিয়েছি। তাহলে দেখো এই যে কলাম স্ট্রিপের ক্ষেত্রেও নেগেটিভ মোমেন্ট আছে, কলাম স্ট্রিপের ক্ষেত্রে পজিটিভ মোমেন্ট আছে, মিডল স্ট্রিপের ক্ষেত্রেও নেগেটিভ মোমেন্ট আছে, টিপ মোমেন্ট আছে। তার মানে হলো যে কলাম স্ট্রিপেও নেগেটিভ জোনে রেইনফোর্সমেন্ট তোমাকে দিতে হবে, কলাম স্ট্রিপে পজিটিভ জোনেও তোমাকে রেইনফোর্সমেন্ট দিতে হবে। নেগেটিভ জোনে রেইনফোর্সমেন্টের উপরে, আর পজিটিভ জোনে দেয়া মানে হচ্ছে এটা তোমার সাপোর্টের এখানে ওইটার বটম ফেসে, টপ ফেসে আর বটম ফেসে। তাহলে কলাম স্ট্রিপের ক্ষেত্রেও টপ ফেসে রেইনফোর্সমেন্ট লাগবে, কলাম স্ট্রিপের ক্ষেত্রে বটম ফেস স্ট্রিপের ক্ষেত্রেও টপ ফেস স্ট্রিপের ক্ষেত্রেও বটম ফেসে রেইনফোর্সমেন্ট লাগবে। সেটাই হলো এই যে টপ এবং বটম। কলাম স্ট্রিপের টপের রেইনফোর্সমেন্ট লাগবে, মিডল স্ট্রিপেও টপের রেইনফোর্সমেন্ট লাগবে, বটমের রেইনফোর্সমেন্ট লাগবে। এরপরে আসো, এটা হচ্ছে উইদাউট ড্রপ প্যানেল। উইদাউট ড্রপ প্যানেল মানে হলো ফ্ল্যাট প্লেটের জন্য অ্যাপ্লিকেবল। উইথ ড্রপ প্যানেল, উইথ ড্রপ প্যানেল মানে হলো এটা ফ্ল্যাট স্ল্যাবের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের আমরা ফ্ল্যাট প্লেট যেহেতু করছি, সো উইল ফোকাস অন উইদাউট ড্রপ প্যানেল, এটাতে আমরা ফোকাস করব এখন। নিচের দিকে স্প্যানের কয়েকটা টার্মিনোলজি আছে। নিচের দিকে যদি আমরা প্রথম, এটা হলো এক্সটেরিয়র সাপোর্ট, নো স্ল্যাব কন্টিনিউটি, মানে এখানে শেষ হয়ে গেছে স্ল্যাব। যদি এই সাপোর্ট, এই যে হ্যাচ কলাম, এর নিচে কলাম আছে হ্যাচ, এটা হলো এক্সটেরিয়র সাপোর্ট, নো স্ল্যাব কন্টিনিউটি। এখানে হলো ইন্টেরিয়র সাপোর্ট, কন্টিনিউটি প্রোভাইড পোরশন, এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্টের জন্য অ্যাপ্লিকেবল। একদম রাইট মোস্ট সাইডে এগেইন এক্সটেরিয়র সাপোর্ট, নো স্ল্যাব কন্টিনিউটি। তাহলে এটা হলো এক্সটেরিয়র সাপোর্ট ফর ফ্ল্যাট স্ল্যাব। তাহলে আমরা যেহেতু ফ্ল্যাট প্লেটে যেতে বলছি, বলো
স্যার টেবিলটাই দেখাচ্ছে। টেবিলটা দেখাচ্ছে? জি স্ট্রিপ আচ্ছা, তাহলে আমি আবার শেয়ার করি তাহলে। এখন কি দেখা যায়? দেখা যাচ্ছে। এখন আচ্ছা, তাহলে তো আবার কথা বলতে হবে, সেটা হলো স্যার এতক্ষণ আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু মনে হয় দেখতে পেরেছো। তাহলে আমরা যেহেতু তোমার ড্রপ এই অংশ নিয়ে কাজ করছি, কাজে এতটুকুর ভিতরে এক্সটেরিয়র সাপোর্টও আছে, আবার এতটুকুর ভিতরে তোমার ভিতরে ইন্টেরিয়র সাপোর্টের ইনফরমেশনও আছে। এক্সটেরিয়র ইন্টেরিয়র দুটো ইনফরমেশনই এর ভিতরে আছে, আমরা ওইটুকুতে ফোকাস করি। আর দেখো সেটা হলো যে এখন স্প্যান লেন্থের ক্ষেত্রে একটা হলো সেন্টার টু সেন্টার স্প্যান লেন্থ, যেটা এল দ্বারা এক্সপ্রেস করা হয়েছে, আর একটা হলো ক্লিয়ার স্প্যান, যেটা ক্লিয়ার স্প্যান এলএন। এবং এর ভিতরে তোমার বেশিরভাগ যে রিলেশনশিপ গুলো সেটা হচ্ছে এল এন এর রেসপেক্টে। তাহলে প্রথমে আসো আমরা কলাম স্ট্রিপে আসি। তাহলে কলাম স্ট্রিপের টপে কলাম স্ট্রিপের টপে ইন্টেরিয়র প্যানেলে এখানে বলা আছে 50। এই 50টা হলো টপে আমরা যে রেইনফোর্সমেন্ট গুলো নেগেটিভ রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করেছি তার 50% প্রোভাইড করতে হবে 0.3 LN ডিস্টেন্স পর্যন্ত, ফ্রম দা ফেস অফ দা কলাম থেকে 0.3 LN ডিস্টেন্স পর্যন্ত প্রোভাইড করতে হবে 50%। আর বাকি যেটা থাকবে সেটা 2 LN এই ডিস্টেন্স পর্যন্ত প্রোভাইড করতে হবে। এবং এগুলোর ভিতরে ভার্টিক্যাল ডিস্টেন্স হলো 0, অর্থাৎ দে উইল লাই অন দা সেম প্লেন। বিষয় লক্ষ্য করো, সেটা হলো 50% বলেছে যে 0.3 LN, আর তারপরে বলেছে যে রিমাইন্ডার। এখানে তো 50% বললে তো বাকি 50 বলেই তো কেন বলেছে রিমাইন্ডার। তার মানে হলো যে যদি এখানে এই 50%টা হচ্ছে মিনিমাম, অ্যাটলিস্ট 50% তোমার পর্যন্ত দিতে হবে ডেভেলপমেন্ট লেন্থ প্রডিউস করার জন্য। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার 0.2 LN এ দিতে হবে। মনে করো তোমার বেজোড় সংখ্যক বার তুমি পেয়েছো, 11টা বার পেয়েছো, ফর এক্সাম্পল 11টা বার পেয়েছো 12 নম্বর। তাহলে 11 অর্ধেক হলো 5.5, তাহলে তুমি এখানে কয়টা দিবা তখন? 6টা। মিনিমাম 50% বলেছে, তাহলে 6টা দিলে বাকি থাকবে 5টা তুমি এই লেন্থে দিয়ে দিবা। এই জন্য রিমাইন্ডারের সিগনিফিকেন্স হলো এটা। আদারওয়াইজ তো বলে দিতে পারতো 50% এত, 50% এত, তাহলে তো 11কে আবার অর্ধেক। 50% এটা মেনটেন করতে হবে। মিনিমাম 50% এটা দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো আমাদের এই 0.2 LN এ দিতে হবে। আর কলাম স্ট্রিপ এবং ফেসে এটা হলো 100%, মানে সবগুলো বার এটা কন্টিনিউ করতে হবে। বটম ফেসে পজিটিভ যে বার গুলো এসেছে সবগুলোই কন্টিনিউ করবে। ভিতরে অ্যাটলিস্ট 2 বার্স
at least 2 bars or oil shall conform to ACI section something. এটা ACI এই সেকশনের ভিতরটা কলামের বার দুটা বার এই কলাম স্ট্রিপের বটম দিয়ে যে বারগুলো ক্রস করবে তার দুটা বার তোমার একদম এক্সটেরিয়র সাপোর্টের সাথে অ্যাঙ্কর করে দিতে হবে, এমবেড করে দিতে হবে কমপক্ষে দুটা বার। এটা একটা এসিআই এর ম্যান্ডেটরি কন্ডিশন যে বটম দিয়ে যতগুলো সবগুলো অ্যাঙ্কর করার দরকার নেই, কমপক্ষে দুটা বার একদম এক্সটেরিয়র ফেসে তোমরা এখানে লক্ষ্য করো যে অ্যাঙ্কর করে দিয়েছে, এক্সটেরিয়র ফেসে এটাকে এমবেড করে অ্যাঙ্কর করে। তাহলে এই ইনফরমেশনটা নিয়ে আমরা রিইনফোর্সমেন্ট প্লেসমেন্টে যাই। পয়েন্ট 30 আর পয়েন্ট 20 আরেকবার বলছি, আরেকবার বলা হয়ে যাবে। তাহলে তোমার লং ডিরেকশনের ক্ষেত্রে কলামটিভ রিইনফোর্সমেন্ট মানে টপে ক্যালকুলেশনে এসেছিল 18টা 12 মিলিবার, আর বটম ফেটুকু মনে রেখো কারণ আমি অন্য স্লাইডে যাচ্ছি। তো 18টা 12 মিলি আর 8টা 12 মিলি, 18টা 12 মিলি হচ্ছে টপে আর 8টা 12 মিলি হলো বটমে। তাহলে ওই এগুলো লাইভ ড্রয়িং করে দেখাতে পারলে ভালো হতো। তাহলে প্রথমে আসো যে এই যে এটা হলো আমাদের স্ল্যাব, স্ল্যাব আর নিচে যে গ্রিন যে দুটো ব্লক, এই দুটো ব্লক as if those are columns, এটা হলো কলাম। আমরা কলাম স্ট্রিপ নিয়ে এটা ভুল লিখেছি, এটা হলো ভুল লিখেছি, এটা হবে কলাম স্ট্রিপ, কলাম স্ট্রিপ। তাহলে ফার্স্ট অফ অল আসো যে আমাদের ক্লিয়ার এটা লং ডিরেকশনে যেহেতু 20 ফিট স্প্যান লেন্থ ছিল কলাম টু কলাম, সেখান থেকে ক্লিয়ার স্প্যান বের করতে হলে তোমরা জানো যে কলামের পাশ থেকে বাদ দিতে হয়েছে। 18.67 হলো আমাদের এলএন ক্লিয়ার স্প্যান লেন্থ। আর কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাটলিস্ট 50% বারের লেন্থ হবে 0.3 এলএন, 0.3 এলএন হবে অ্যাটলিস্ট 50% বারের লেন্থ কলামের ফেস থেকে। তাহলে বারটা কলামের ফেস থেকে 0.3 এলএন অর্থাৎ রাউন্ডিং করলে 5.75 বা 5.9 ইঞ্চ এরকম একটা কনভেনিয়েন্ট ভ্যালু এখানে রাখা হয়েছে। সেখান থেকে যাতে সেখান থেকে যাতে এটাকে ফিল্ডে এক্সিকিউট করা যায় সেজন্য আমরা ওটাকে 5.75 অর্থাৎ 5 ফিট 9 ইঞ্চ যাতে এটাকে এক্সিকিউট করা যায়।
তো 0.3 ln লেন্থ পর্যন্ত দিতে হবে অ্যাটলিস্ট 50%। তাহলে আমাদের টপে ছিল 18টা 12 মিলিবার, তাহলে তার 50% 12 মিলিবার ওই লেন্থে আমরা দিয়ে দিলাম। তাহলে রিমাইন্ডার হলো আমাদের 9টা 12 মিলি। তাহলে এই 9টা 12 মিলি আমাদেরকে দিতে হবে 0.2 ln। তাহলে একইভাবে এটাকে রাউন্ড আপ করা হয়েছে, এটা এক্সিকিউটেবল ফর্মে 3.75 ফিটে। তাহলে এই লেন পর্যন্ত দিতে হবে এবং তাদের ভিতরে ভার্টিক্যাল ডিস পাশাপাশি থাকবে, সেম প্লেনে, একই প্লেনে এগুলো পাশাপাশি থাকবে। আর বটমের ক্ষেত্রে 100% বার কলাম স্টিপে করবে। তাহলে আমাদের বটমে বার ছিল 8টা 12 মিলি, 8টা 12 মিলি বারই কন্টিনিউ করবে এবং এখানে আমরা বলে দিয়েছি যেহেতু এই কন্টিনিউটি দেখা, সে কারণে এটা বলে দেওয়া হয়েছে যে at least 2 bars should be anchored to the exterior support। এর ভিতরে 2টা বার, 8টার ভিতরে 2টা, কমপক্ষে 2টা, তুমি কমপক্ষে 2টা অ্যাঙ্কর করতে হবে। এই 2টা বার তোমার এক্সটেরিয়র সাপোর্টে অ্যাঙ্কর করে দিতে হবে। তাহলে এই ডিটেইলিংটা বুঝতে পারো, কোশ্চেন করতে পারো বা হ্যান্ড রেজ করতে পারো। আমাকে যে 0.3 ln এর বিষয়টা জিজ্ঞেস করেছিল, এখন ক্লিয়ার হয়েছে কিনা? হ্যালো, আর তাহলে এটা হ্যাঁ বটম বার অ্যানকর করাটা টপ ভিউ করে দেখালে ভালো হয়, বুঝতে সহজ হতো। একটা হলো এই যে এখানে তাহলে বইয়ের হেল্প নিয়ে দেখাই। এই যে এই এনটাতে খেয়াল করো, এই যে এটা হলো এই যে অ্যাঙ্করিংটাকে বেন্ড করে সাপোর্ট, ঠিক আছে, অন্য বারগুলো স্ট্রেট। এই বারটার উপরের বারটা কন্টিনিউয়াস, দুটাই কন্টিনিউয়াস বার, উপরের বারটা স্ট্রেট আর হলো এই বারটাকে অ্যাঙ্কর করে সাপোর্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমবেড করে দেওয়া হয়েছে। এটাই হলো অ্যাঙ্করিং, মানে বিশেষ কিছু না, মানে অ্যাঙ্কর মানে এটাকে জাস্ট হলো এমবেড করে দিতে হবে। আর আরেকটা ইনফরমেশন এখানে আছে, সেটা হলো যে আমাদের মিল সাইজ, রোলিং সাইজ হলো পর্যন্ত প্রতিটা বার 12 মিটার সাইজে রোলিং করা হয়। তো তোমার যদি এখানে 12 মিটারকে এক্সিড করে যায়, 12 মিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি 40 ফিট, তাহলে 40 হতেই পারে তোমার টোটাল স্ল্যাবের লেন্থ। তাহলে সেক্ষেত্রে তোমাকে স্প্লাইসিং করতে হবে। স্প্লাইসিং যদি করো, স্প্লাইসিং এর ক্ষেত্রে তোমার স্প্লাইসিং এর ক্ষেত্রে জোন হচ্ছে এই যে এই জোনটা, এই জোনে তোমাকে অর্থাৎ পজিটিভ বারের জন্য তোমাকে স্প্লাইসিং করতে হবে, লেন্থের ভিতরে স্প্লাইসিং করতে হবে যদি পজিটিভ বারগুলো স্প্লাইসিং করতে চাও। তানভীর বলো। স্যার আপনি স্যার বললেন না স্যার যে 0.30 ln আর 0.20 ডিসটেন্স থাকবে না, এদের মধ্যকার মানে হরিজন্টাল ডিসটেন্সটা আমরা কেমনে বের করবো স্যার? হরিজন্টাল ডিসটেন্সটা কেমনে বের করব? আচ্ছা, তোমার এটা আমরা কলাম স্ট্রিপ নিয়ে কাজ করছি তাই না? জি স্যার। তাহলে কলাম স্ট্রিপে আমি উইডথ ধরেছি হলো 8 ফিট। জি স্যার। ফিট মানে হলো 8 ফিট মানে হলো 96 ইঞ্চি, 96 ইঞ্চ, ঠিক আছে? জি স্যার। তাহলে 96 ইঞ্চের ভিতরে আমি বার প্রোভাইড করছি কয়টা? কলাম স্ট্রিপের টপে 18টা স্যার। 18টা, তাহলে 96 ডিভাইডেড বাই 18। জি স্যার। 96 ডিভাইডেড বাই 18 না, 96 ডিভাইড, আমি স্পেস ক্যালকুলেশন করছি, 18টা তো বার, তার মানে স্পেস হলো 17টা। তার মানে তোমার ওখানে অ্যাপ্রক্সিমেটলি 5.65 এরকম একটা স্পেসিং ওখানে আসে, যে 5.65 ইঞ্চ পরপর তোমাকে বারগুলো দিতে হবে। স্যার আরেকটা
প্রশ্ন ছিল স্যার। জি স্যার। এখন এই যে 5.65 ইঞ্চ সেন্টার টু সেন্টার আসছে, কিন্তু আমরা তো এখানে প্রোভাইড করছি আসলে বারের সংখ্যা, টোটাল বার 5.65, এটা হলো অ্যাপ্রক্সিমেট। কোন জায়গায় হয়তো তোমার 5.5 হবে, কোন জায়গায় হয়তো 6 হয়ে যাবে, কোন জায়গায় ইভেন হয়তো 6.5 হয়ে যেতে পারে, কিন্তু 8 ফিট উইডথের ভিতরে 18টা বার আছে, এটা এনশিওর করতে হবে। তাহলে এবং 18টার ভিতরে 9টা হলো বড়, 9টা ছোট। তাই এটা আমার পরপর যদি আমি দিয়ে যাই, তোমার ফার্নিশিং হয়ে গেল, যে এরপরে একটা ছোট বার, বড় আবার একটা ছোট। স্যার স্যার আর এখন বলো। স্যার হরিজন্টাল রিপ্লেসমেন্টটা স্যার কি এইভাবে হবে স্যার, যে 20 এলেন আবার 0.30 এলেন আবার 0.20 এলেন এইভাবে? রাইট 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 রাইট, জি স্যার। ঠিক আছে। আর এই বারটা হলো এখানে আর একটা জিনিস দেখো, যে কারণ এটা যদি ইন্টেরিয়র, তাহলে এই বারটা কিন্তু সাপোর্টের দুই পাশেই থাকছে। এই যে দেখো এখানে খেয়াল করো, সাপোর্টের দুই পাশেই থাকছে, যেটা আমরা এই ডিটেইলিং এ তোমাদের দেখিয়েছি। এই যে এইটা এখানে এই বারটা কিন্তু সাপোর্টের দুই পাশেই থাকছে। তার মানে হলো যে সাপোর্টের এটা ফেস হয়, তাহলে এইদিকেও 5.75 ফিট থাকছে, আবার এইদিকেও কিন্তু 5.75 হলো তোমার কলামের সাপোর্টের উইক, দুই পাশেই কিন্তু থাকছে। এটা কিন্তু একটা বড় বার, তার মানে বারটা টোটাল লেন্থ হচ্ছে 5.75 ইন্টু হলো তোমার ওইখানে সাপোর্টের থিকনেস মনে হয় ওখানে ছিল কত, 16 ইঞ্চি সম্ভবত, 12.83 ফিট এই এক একটা বারের, 12.83 ফিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যান্ড রেজ করেছিলাম দুইজন। হ্যান্ড রেজ করছিলাম, সেম কোশ্চেন স্যার, অল্টারনেট কিনা। ও আচ্ছা, তাহলে এখন ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইবার যাই, যদিও টাইম শেষ হয়ে গেছে স্যার। না, নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ শেষ করা দরকার, শেষ করা দরকার। তো এইখানে আমি তোমাদেরকে কিছু দিব, তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিব, নিজেরা তোমরা ট্রাই করবে। আমার মনে হয় যে যেটা আমি দেখাতে চেয়েছি এটা তোমরা বুঝতে পেরেছো, যে কলাম স্ট্রিপের এইটুকু পোরশন তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিব সেটা হচ্ছে যে মিডল স্ট্রিপের এইটুকু ইনফরমেশন নিয়ে তোমরা সেম ভাবে ওখানে আমাদের বের করা, এটা তোমরা মিডল স্ট্রিপের এই জিনিসটা ইয়ে করবে, তোমরা স্কেচিংটা করবে মিডল স্ট্রিপের, এটা হোমওয়ার্ক। এবং দেখাবে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে লং ডিরেকশনের, একইভাবে শর্ট ডিরেকশনের কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ, এটাও তোমরা ট্রাই করবে, স্ট্রিপ এবং মিডল স্ট্রিপটাও ট্রাই করবে। ওকে, তো আজকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আজকের ক্লাস নিয়ে। I will be closing in. স্যার এই স্লাইডটা দিয়ে দিলে ভালো হতো স্যার। আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। জি স্যার। আর একটা কোশ্চেন স্যার, একটা হ্যাঁ, আগে বলো। অনেক একটা স্যার, বলো। বার মিলিমিটার হচ্ছে বার আছে, তাহলে হচ্ছে 20 মিলিমিটার বা 6 নম্বর না 7 নম্বর? আসলে তোমার 7 নাম্বারও না, 20 মিলিমিটার ইজ 20 মিলিমিটার। 6 নাম্বার বারটা হচ্ছে
তোমার 18 আর 20-এর মাঝামাঝি, আর 7 নাম্বার বারটা হচ্ছে 20 আর 22। তো 22 মিলি নামে একটা বার আছে, 22 মিলিমিটার একটা বার আছে, ওইটা অনেক সময় ইকুইভ্যালেন্ট টু নাম্বার 7 ধরা হয়, বাট এটা আসলে ইকুয়াল লাগবে, যেগুলো ইকুইভ্যালেন্ট, সিমিলার বাট নট দ্য সেম। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমরা ওই যেহেতু আমেরিকান বই ফলো করছি, এই কারণে আমাদেরকে ইম্পেরিয়াল ইউনিট ফলো করতে হয়, বাট যখন তোমরা ফাইনাল স্কেচিং গুলো করবে, ডিটেইলিং গুলো যখন করবে, ডিটেইলিং গুলো এসআই ইউনিটে করো, এটা বেটার। কারণ যাবা আল্লাহ চাইতে 1 বছর পরে আর একটু ডিফিকাল্টিস ফেস করবা, কারণ আমরা প্রফেশনাল যে ড্রয়িং গুলো ওগুলো বেশিরভাগই এসআই ইউনিটে করা হয়, মিলিমিটারে করা হয়, বার সাইজ গুলো, স্পেসিং গুলো সবগুলো হয়। এই জন্য আমরা যদিও এখানে এফপিএস ইউনিটে ডিজাইন করলেও ফাইনাল আউটপুটটা যখন স্কেচিং যখন করবে এটা মিলিমিটারে রাখবা, যে এত মিলিমিটার টু সেন্টার এই ফরমেশনে যাবে এবং থিকনেস এত মিলিমিটার। তাহলে তোমার প্রফেশনাল লাইফে যখন তুমি যাবা সুইচিংটা অনেক ইজি হবে আর কি। আদারওয়াইজ এই ইঞ্চ থেকে মিলিমিটার কনভার্সন ইটলো। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। তোমাদের কোশ্চেন যদি থাকে নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞেস করো, আজকে একটু টাইম এক্সিড করে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।